বলে লজ্জাসূচক হাসল। এই সুচি, লোকটাকে তোর পছন্দ হলো? উনি তো বিবাহিত, শুধু তাই নয়, সাথে আবার বাচ্চাও আছে। রীতির কথা কানে ঢুকতেই সুচির পিলে চমকে উঠল। তাড়াতাড়ি রীতির দিকে মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বলছিস? উনি বিবাহিত? কই, আমি তো জানতাম না। তুই কিভাবে জান? কথা বলতে বলতে সুচির গলা ধরে এলো। চোখ দুটো ক্রমশ পানিতে পূর্ণ হয়ে উঠতে লাগলো। আরে দেখতে পাচ্ছিস না, একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে, আর তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওইটা তো তার ওয়াইফ মনে হচ্ছে। সুচি রাহাতের দিকে তাকিয়ে বুঝতে পারল এতক্ষণ ধরে রীতি কি বলছে। সাথে সাথে ওর রাগ তরতর করে বেড়ে উঠল। রীতির মাথায় একটা গাঁট্টা মেরে বলল, গাধি, ওটা আয়ান ভাইয়ার মামাতো বোন নিধি আপু। আর ওনার কোলে যে বাচ্চাকে দেখতে পাচ্ছিস, ওটা আপুর ছেলে। ও তাই? হ্যাঁ, আন্দাজে সব কথা তোকে কে বলতে বলেছে? এখনই তো আমার প্রাণ পাখিটা উড়ে যেত। রীতি দাঁত বের করে হেসে বলল, সরি দোস্ত, আমি আসলে বুঝতে পারিনি। বুঝবি কি করে? তোর মাথায় ঘিলু আছে নাকি? হ্যাঁ, থাকলে তো বুঝবি। চুপ কর, আমার দোষ দিচ্ছিস কেন? তুই দেখানোর সময় বলতে পারিসনি পাশের ওইটা আমার রিলেটিভ হয়? তাহলে তো আমি ভুল বুঝতাম না। না হলে এভাবে বাচ্চা কোলে নিয়ে পাশে একটা মেয়েকে দেখলে যে কেউ মনে করবে ওরা এক ফ্যামিলি। রীতি আসলে কথাটা ভুল বলেনি, তাই সুচি আর ওকে এ নিয়ে কিছু বলল না। ঠিক আছে, বুঝেছি, চল এবার ছবি তুলি। আফসানা এতক্ষণ সেলফি তুলতে ব্যস্ত ছিল। সুচি আর ওর বান্ধবী কি আলাপ আলোচনা করছে সেসব ওর কানেই ঢোকেনি। কেবল সুচির ডাকে কথা কানে ঢুকলো। সুচি রাহাতের ওই দিকে হাত দেখিয়ে দিয়ে বলল, ওইখানে চলো, এখন ওই দিকে যাই। হ্যাঁ, ওইদিকে তো যেতে চাইবেই। তোমার উনি যে দাঁড়িয়ে আছে। না সেজন্য না, ওদিকে দেখছো না ডেকোরেশনটা বেশি ভালো, ওখানে দাঁড়িয়ে ছবি তুললে ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। রীতি আর আফসানা দুজনে মিলে সুচির মজা নিল। বেশ কয়েকটা ছবি তুলেই সুচি বলল, এই দাঁড়াও, একটা ভিডিও বানাবো। কি ভিডিও? দাঁড়া, দেখাচ্ছি। সুচি ফোন বের করে ওদের একটা রিলস দেখালো। এই রীতি, তুই ভিডিও করে দিবি, আর আফসানা তুমি ভিডিওতে যেরকম দেখলে সেরকমই করবে, ঠিক আছে? আচ্ছা। রীতি ফোন নিয়ে একটু দূরে চলে গেল, যেন সুচিকে ফুল কাভার করতে পারে। সে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে ব্যস্ত, আর সুচি শাড়ির আঁচল আফসানার হাতে ধরিয়ে দিয়ে চুল ঠিক করছে। ভিডিওটা হচ্ছে এরকম যে সুচি হাঁটার সময় আফসানা তার শাড়ির আঁচল টেনে ধরবে, আর সুচি তখন পেছনে তাকিয়ে লজ্জা পাওয়ার ভান করবে, এবং শাহরুখ খানের কিয়া মেরা পেহলা পেহলা প্যার হে গানের টিউন টুনটুনি নুননুনি বেজে উঠবে। সুচি বারবার বান্ধবীকে বলছে তাকে ক্যামেরাতে কেমন লাগছে আগে সেটা বল। এদের দুজনের রেডি হওয়াই শেষ হচ্ছে না, তাই আফসানা বিরক্তিতে ছাদ থেকে নিচের দিকে তাকালো। তখনই দেখলো আদিল বাড়িতে ঢুকছে। সাথে সাথে আফসানার মুখে হাসির রেখা ফুটে উঠল। আফসানা ভিডিও বানানোর কথা ভুলিয়ে যেয়ে পাশে দাঁড়ানো মানুষটার হাতে সুচির আঁচল ধরিয়ে দিয়ে নিজে নিজে দৌড় লাগালো নিচে আদিলের কাছে। এদিকে রীতি অলরেডি ভিডিও করা শুরু করলো। সুচিও সে অনুযায়ী অ্যাক্টিং করছে, কিন্তু হাতে আঁচল ধরে রাখা মানুষটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুচির আঁচলে টান পড়তেই সে পেছনে তাকালো। এরপর লজ্জা পাওয়ার ভান করে ওপরে মুখ তুলল, কিন্তু সামনে তাকাতেই চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। এবার সত্যি সত্যি লজ্জায় তার মুখ রাঙ্গা হয়ে উঠল। রীতি হাঁ করে ওদের ভিডিও করছে। ও সুচির উপরে এতটাই ফোকাস করছিল যে নিজেও লক্ষ্য করেনি কখন আফসানার জায়গায় রাহাত এসে দাঁড়িয়েছে। রাহাত হেসে আঁচলটা সুচির হাতে ধরিয়ে দিয়ে বলল, সরি, ভিডিওটা নষ্ট করে দিলাম মনে হয়, তাই না? সুচি রাহাতের দিকে চোখ তুলে তাকাতে পারছে না, শুধু দুপাশে মাথা নেড়ে না বোঝালো। মাথা নাড়ানোর তালে তালে তার কানে ঝুমকা দুটো টুংটাং শব্দ করে বেঁচে উঠল। রাহাত সুচির মাথায় হাত রেখে মুচকি হেসে চলে গেল। রীতি এসে সুচির কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি রে ভাই, তোদের তো একদম সিনেমার মতো সিন চললো। চুপ করবি, ভিডিও করছিস তো। ভিডিও দেখে সুচি তো খুশিতে লাফিয়ে উঠল, এত যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আফসানা দৌড়ে এসে আদিলের সামনে দাঁড়ালো, এরপর জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে কত খুঁজেছি জানেন? একটু কাজ ছিল,
কিন্তু তুমি আমাকে খুঁজছো কেন? আফসানা কি বলবে খুঁজে পাচ্ছে না। এখন কিভাবে বোঝাবে যে আদিলের মুখ থেকে একটুখানি প্রশংসা শোনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। এত সুন্দর করে সাজগোজ তো শুধু তার জন্যই করেছে। আফসানা মাথা নিচু করে হাতের নখ করছে। আদিল ওকে ইগনোর করার জন্য এমনি এমনি হাত উপরে তুলে পড়ল। আসছি। এরপর সেখান থেকে চলে গেল। আর আফসানা কিছু বুঝতে না পেরে হাবলার মতো দাঁড়িয়ে থাকলো। জিহাদ ছেলেটা সে তখন থেকে রুচির পেছনে ঘুরছে। রুচি যেখানে সেখানে সেও ওর পেছনে আঠার মতো লেগে আছে। ছাদে উঠেই বিষয়টা আগে আদিলের চোখে পড়ল, কারণ সে সেই আগে রুচিকে খুঁজছিল। অপরিচিত একটা ছেলেকে রুচির সাথে দেখেই ক্ষিপ্ত হলো সে। সবাইকে এড়িয়ে রুচির দিকে এগিয়ে গেল, কিন্তু জাহিদ তার আগেই একটা অঘটন ঘটিয়ে ফেলল, যা দেখে আদিলের মাথায় যেন আগুন লেগে গেল। আদিল অগ্নিশর্মা হয়ে সরাসরি জিহাদের নাকে ঘুষি মারল। সাথে সাথে জিহাদ কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু আদিল সেখানেই থামল না। জিহাদের কলার ধরে অনবরত মারতে লাগলো। সাথে সাথে চারপাশের পরিস্থিতি থমথমে হয়ে উঠল। রাহাত এসে আদিলকে থামানোর চেষ্টা করছে। রুজির বাবা আজিমুদ্দিন এসে জিহাদকে আদিলের থেকে ছাড়িয়ে নিলেন। ভাইকে মারামারি করতে দেখে আয়ান স্টেজ ছেড়ে উঠে এলো। পাশে রুচি চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। ওর মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। আত্মীয় সবাই কি হয়েছে বলে একে অপরের মুখ চাওয়াচাই করছেন। আজিমুদ্দিন জোর গলায় বললেন, আদিল থামো, কি করছো তুমি? জিহাদকে এভাবে মারছো কেন? আদিল জবাব দিল না। তার কানে যেন কোনো কথাই যাচ্ছে না। সে তো নিজের রাগ মেটাতে ব্যস্ত। রাহাত আর আয়ান মিলে ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আদিলের শক্তির কাছে পেরে উঠছে না। অবশেষে নাজিমুদ্দিন এসে আদিলকে ঝাড়ি মারলেন, ধমক দিয়ে বললেন, সবকিছু একটা সীমা থাকে আদিল। ও কি এমন করেছে যে ছেলেটাকে এভাবে মারছো? এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে? জাহিদ নাকে হাত দিয়ে করুণ স্বরে বলল, আঙ্কেল, বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। জানি না এই ছেলেটা কোত্থেকে এসে আমাকে মারতে আরম্ভ করলো। তুই কিচ্ছু করিসনি না? এত বড় একটা কুকাজ করার পরে আবার মিথ্যা বলছিস? মনে তো হচ্ছে তোকে মেরে এখানেই পুঁতে ফেলে দিই। আদিল, বাড়াবাড়ি করছো তুমি। নিজের বড় ভাইয়ের বিয়েতে এভাবে মারামারি শুরু করে দিয়েছো। আত্মীয় স্বজন লোকে কি ভাবছে সেটা একবার খেয়াল করেছো? যাও ভেতরে যাও, আমি আর কোনো তামাশা দেখতে চাই না। আমি তামাশা করছি? ওই কুত্তার বাচ্চার সাহস কি করে হয় রুচির সাথে বাজে আচরণ করার? ওকে তো আজ মেরেই ফেলবো। আদিলের কথা শুনে সকলে চমকালেন। আজিমুদ্দিন বললেন, কি করেছে ও রুচির সাথে? তার গলা শুরুর গম্ভীর। আমি কিছু করিনি আঙ্কেল, এই ছেলেটা মিথ্যা বলছে। আমি তো শুধু রুচিকে হেল্প করছিলাম। চুপ কর, ওর নামও তুই মুখে নিবি না। তুই কি করছিস সেটা আমি দেখিনি ভেবেছিস? আর একটা মিথ্যা কথা বলে দেখ তোর কি অবস্থা করি। এতক্ষণে যেন রুচির টনক নড়ল। পাশে তাকিয়ে দেখলো আশেপাশে সবাই তাদের দেখছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আদিলকে নিয়ে এখান থেকে বের হওয়া দরকার, আদিল চল এখান থেকে। কিন্তু আদিল শুনল না। রুচি এবার কিছুটা শক্ত গলায় জোর করে বলল, আদিল। আদিল এবার রুচির দিকে মুখ তুলে তাকালো। রুচির মুখ দেখে রাগ যেন আরো বেড়ে গেল। এই জানোয়ারের সাহস কি করে হলো রুচির গায়ে হাত লাগানোর? আদিল আবারও জিহাদের দিকে এগোতেই রুচি এসে ওর হাত ধরে ফেললো। এরপর কাউকে কিছু না বলে আদিলের হাত ধরে হাঁটতে শুরু করলো। আদিল একবার পেছনে ফিরে বলল, ওকে আর এক সেকেন্ডও এখানে না দেখি জানো। আদিলের ঘরে এসে রুচি ওর হাতে ছেড়ে দিল। আদিলকে খাটে বসিয়ে দিয়ে বলল, আদিল মাথা ঠান্ডা কর, এমন কিছু হয়নি যে তোর এভাবে রিয়েক্ট করতে হবে। সাথে সাথে আদিল রুচির দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো। ও কিছু করেনি না? কিচ্ছু হয়নি না? তাহলে আমি নিজের চোখে কি দেখলাম? ও ইচ্ছে করে তোর কোমর স্পর্শ করেছে। মনে তো হচ্ছে ওর হাতটাই ভেঙে গুঁড়ো করে দিই। বলে আদিল উঠে দাঁড়ালো। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রুচি সেটা ভালো করেই লক্ষ্য করলো। এখন আদিলকে আটকানো দরকার, না হলে ও আবার বাইরে যেয়ে ঝামেলা করবে। এটা আমাদের পরিবারেরই মান সম্মান যাবে। আর তাছাড়া আজকে মিম এবং আয়ান ভাইয়ার একটা বিশেষ দিন। এই দিনে এসব করে তাদের দিনটাকে নষ্ট করা যাবে না। শুধু শুধু আমার জন্য সবার মন খারাপ হলো। চুপচাপ এখানে বসে থাক, এখান থেকে এক পা নড়বি না। তুই ওকে বাঁচানোর চেষ্টা করছিস? ওই হারামিকে? কেন? ও তোর সাথে এরকম করার পরও কেন আমাকে থামাচ্ছিস? কেন আমাকে এখানে টেনে নিয়ে এলি রুচি? আদিল রাগে ফুঁসছে। রুচি আদিলকে শান্ত করার জন্য ওর বুকে হাত রাখলো। আদিলের হৃৎপিণ্ডটা খুব জোরে লাফাচ্ছে। শান্ত হ প্লিজ, অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে।
নতুন করে আর কিছু শুরু করিস না। আমি তো ঠিক আছি, দেখ যা হয়েছে ভুলে যা। আমিও ভুলে গেছি। আদিল রুচির হাতের উপর হাত রাখলো, সেটাকে শক্ত করে নিজের মুঠোয় নিল। তুই কি সত্যি ভুলে গেছিস? রুচি শুধু মাথা নাড়ালো, কিন্তু আদিল মানল না। রুচির মুখ উপরের দিকে তুলে নিয়ে বলল, এবার বল তুই ভুলে গেছিস। এ প্রথমবার রুচি এভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তা আবার ওর নিজের বাড়িতেই। বিষয়টা যে কোনো মেয়ের জন্য সত্যিই ভয়াবহ। রুচির ক্ষেত্রেও ঠিক তেমন। আদিলকে সামলানোর জন্য নিজে ঠিক থাকার নাটক করে যাচ্ছে, কিন্তু আদিলের চোখ ফাঁকি দেওয়া যে অসম্ভব। ও ঠিকই বুঝেছে রুচি ঠিক নেই। আদিল রুচির মাথাটা নিজের বুকে রাখলো। কাঁদে না রুচি, ভেতরে সবকিছু বের করে দে, কিছু চেপে রাখিস না। আদিলের কথায় রুচি আর কান্না চেপে রাখতে পারলো না, হুক করে কেঁদে উঠল। রুচির কান্নার ধ্বনি আদিলের বুক তোলপাড় করে তুলছে। সে রুচির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, সরি, আমি থাকতেও তোর সাথে এরকম হলো। তোকে ওর হাতের বাজে স্পর্শ থেকে রক্ষা করতে পারিনি, আমাকে মাফ করে দে। আই এম সরি। তোর কোনো দোষ নেই। আদিল রুচিকে বুক থেকে তুলে দুহাত দিয়ে দোগালে চোখের পানি মুছে দিল। হয়েছে, এবার কান্না থামা। আদিল যে আর সহ্য করতে পারছে না। রুচির কান্নার তো চেহারা দেখে যে তার বুক ফেটে যাচ্ছে। রুচির গালে হাত রেখে বলল, যেদিন তোকে নিজের করে পাবো সেদিন এই বিশ্রী স্পর্শ তোর শরীর থেকে একেবারে মুছে দেবো, আই প্রমিস। আপাতত পারছি না, এখন আমার হাত দুটো বন্ধ, কারণ এই মুহূর্তে তোকে ছোঁয়ার আমার কোনো অধিকার নেই। আমাকে সেই অধিকার দিবি তো রুচি? রুচি মুহূর্তে সবকিছু ভুলে গেল, কারণ আদিলের প্রশ্ন তাকে ঘিরে ধরল। এখন কি জবাব দিবে সে? কি জবাব দেওয়া উচিত? মন তো চাচ্ছে এখনই হ্যাঁ বলে দিতে, কিন্তু সেটা বলা আদৌ সঠিক হবে কি? ঠিক আছে, তোর দিতে হবে না, আমার নিজের অধিকার আমি নিজেই হাসিল করে নিবনি। আজকে ঘটে যাওয়া সব ঘটনার জন্য আদিল আর রুচিকে প্রেসার দিতে চাচ্ছে না, তাই নিজে থেকে কথাটা বলল। যা ঘরে যেয়ে এই শাড়ি চেঞ্জ কর, অন্য কোনো জামা পরে আয়। আর শোন, এখন থেকে আর কখনোই অন্য মানুষের সামনে শাড়ি পরবি না, শুধু আমার সামনে পড়তে আসবি। রুচি হতভম্ব হয়ে আদিলের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়াও বাড়ির লোকেদের সামনে পড়তে পারবি, শুধু ব্যাস। রুচি শাওয়ার অন করে পানির নিচে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে বারবার কোমরের জায়গাটা এমনভাবে ঘষছে যেন হাতের ছাপটাকে ধুয়ে ফেলার চেষ্টা করছে। তখনকার ঘটনা মনে পড়তে বুকটা কেঁপে উঠল। ভিড়ের মধ্যে জিহাদ সুযোগ বুঝিয়ে রুচির কোমর শক্ত করে আঁকড়ে ধরে বলল, আপনার শাড়িটা সরে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। তৎক্ষণাৎ রুচি জিহাদের বাজে স্পর্শ টের পেয়েছে। ওর নিয়ত যদি ভালোই হতো তাহলে রুচিকে সাহায্য করার বাহানায় এভাবে গায়ে হাত ছোঁয়াতো না, মুখ দিয়ে বলতো যে আপনার শাড়ি ঠিক করুন। কিন্তু না, ওই ছেলের নিয়তই খারাপ ছিল, তাই ইচ্ছে করেই অমনটা করেছে। রুচি ছেলেটাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আদিল এসে মারতে শুরু করে। না, এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। জিহাদ তার উপযুক্ত শাস্তি পেয়েছে, এখন এটাকে ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এত সহজেই কি ভোলা যায়? রুচি তো চেষ্টা করেও পারছে না। এখন হয়তো একমাত্র আদিলই পারে বাজে অভিজ্ঞতা রুচির জীবন থেকে মুছে ফেলতে, কিন্তু তার জন্য যে প্রতীক্ষার প্রহর গুনতে হবে, এক লম্বা প্রহর। রুচি নিজেকে স্বাভাবিক করে নিয়ে ঘর থেকে বের হতে উদ্যত হলো। শাড়ি পাল্টে এখন একটা গোল জামা পরেছে সে। দরজা খুলতেই দেখলো আদিল ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তুই এখনো যাসনি? না, তোর জন্য অপেক্ষা করছিলাম, এখন থেকে সব সময় আমার সাথেই থাকবি, এক চুল এদিক সেদিক যাবি না। রুচি মাথা নেড়ে সম্মতি জানালো। ছাদে আসতেই সকলে তাদের দিকে তাকালো, কিন্তু আদিল ওদের চাহনি উপেক্ষা করে সামনে এগিয়ে গেল। রুচি ওর পাশাপাশি হাঁটছে। ওদের ছাদে দেখে মিতালি বেগম এবং শান্তা বেগম ওদের কাছে ছুটে এলেন। আদিল রুচিকে বড়দের সাথে কথা বলতে দেওয়ার জন্য সরে গেল, এই সুযোগে ভাইয়ের সাথে কথা বলে নেবে। তুই ঠিক আছিস তো মা? কি হয়েছিল তখন? ওই ছেলেটা আমাকে ব্যাড টাচ করেছিল মা। কথাটা শুনেই মিতালি বেগমের বুকটা ধক করে উঠল। আহারে, আমার মেয়েটার সাথে এমন কিছু ঘটলো আর কারোরই চোখে পড়ল না। রুচি মায়ের মুখ ভঙ্গি দেখে চিন্তামুক্ত করতে বলল, তেমন কিছু হয়নি মা, তোমাদেরটা নিয়ে ভাবতে হবে না। ভাগ্যিস আমাদের আদিলটা দেখেছিল, না হলে ওই ছেলেটা না জানি আরো কত সুযোগ নিত। এখন বাদ দাও তো, আজকে ভাইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান, তোমরা যদি মুখটা এরকম করে রাখো তাহলে তো ওদের খারাপ লাগবে। ওদের জন্য হলেও অন্তত
এবার একটু হাসো। মিতালি বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। এত কিছু হয়ে গেল, তারপরও মেয়েটা তার নিজের আগে সবার কথা ভাবছে। নিশ্চয়ই জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলেন, সেজন্য এরকম মেয়েদের পেয়েছেন। সুজি দৌড়ে এসে বোনকে ধরে বলল, আপু তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, কিছু হয়নি। ওই শয়তানটার সাহস কি করে হয় তোমার সাথে খারাপ ব্যবহার করার? ঠিক হয়েছে ওর সাথে, আদিল ভাইয়া পিটিয়েছে, বেশ করেছে। হ্যাঁ হ্যাঁ, এবার চল তো, ভাইয়া আর মিমকে হলুদ লাগিয়ে আসি। তুই লাগিয়েছিস নাকি? না না, তোমার জন্যই তো ওয়েট করছিলাম। আগে তুমি লাগাবে, তারপরে আমি। ঠিক আছে চল। আদিল ভাইয়ের পাশে বসলো, এরপর গলা টেনে বলল, সরি, তোমার অনুষ্ঠানে এভাবে সিন ক্রিয়েট করতে চাইনি। আমি জানি তুই এমনি এমনি কিছু করবি না। কি করেছিল ওই রুচির সাথে? রুচিকে বাজেভাবে হাত লাগিয়েছিল। আয়ান ক্ষুব্ধ হলো, আদিলের কাঁধে হাত রেখে বলল, একদম ঠিক করেছিস। আমার সামনে এরকম করলে আমিও ওর সেম অবস্থা করতাম। আদিল ভাইয়ের দিকে মুখ তুলে তাকালো। ওর বিশ্বাস ছিল বড়রাকে বুঝুক বা না বুঝুক আয়ান নিশ্চয়ই বুঝবে। এখন কি হা করে তাকিয়ে থাকবে, নাকি আমাকে হলুদও লাগাবি? ও হ্যাঁ, তাই তো। আদিল ভাইয়া, তুমি আমাদের ছাড়া একা একাই ভাইয়াকে হলুদ লাগাতে চাচ্ছ? দিস ইজ নট ফেয়ার। আর তাছাড়াও হলুদ তো আগে আপু লাগানোর কথা, কারণ আপু তোমার থেকে বড়। এই পুচকি, তুই চুপ করবি? আমি আর রুচি হলাম সমবয়সী, তাই আমরা একসাথে লাগাবো। আর তুই সবার ছোট, তাই তুই সবার শেষে লাগাবি। না, তোমরা দুজন একসাথে লাগালে আমিও একসাথেই লাগাবো। এই, তোরা কি শুরু করছিস বলতো? কে আগে কে পরে লাগাবে এটা নিয়ে ঝগড়া করতে হবে? আরে লাগালেই তো হলো। আচ্ছা এক কাজ কর, সবাই একসাথে একটু একটু করে লাগা। আদিল, রুচি আর সুচি একসাথে একে অপরের মুখের দিকে তাকালো। এরপর আদিল মাথা নেড়ে ইশারা করতেই তিনজনে হলুদ নিয়ে ঝাঁপিয়ে পড়ল আয়ানের উপর। ওর সারা মুখে হলুদ মাখিয়ে একদম ভূত বানিয়ে দিল। আয়ানও চুপ করে বসে থাকলো না, হলুদ নিয়ে ওদের উপর অ্যাটাক করলো। চারজন একসাথে খিলখিল করে হাসছে আর হলুদ মাখামাখি করছে। দূর থেকে বাড়ির বড়রা প্রাণবন্ত সেই দৃশ্যটা দেখছেন। শান্তা বেগম বললেন, আমাদের ছেলে মেয়েদের যেন কারো নজর না লাগে, এভাবে ওরা সব সময় হাসি খুশি থাকুক। রুচি টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে গেল বান্ধবীর কাছে। মিম এতক্ষণ ওদের কাজিন মহলকেই দেখছিল, কিন্তু রুচি আসতেই মুখ ফুলিয়ে নিল। এতক্ষণে তোর আসার সময় হলো? যা, আসতে হবে না তোর, ভাইয়ের সাথেই থাক। ওহো, মিস রকচটা রাগ করেছে বুঝি? মিম চমকে রুচির দিকে তাকালো। এই নামে তো শুধু আয়ান ওকে ডাকে, তাহলে রুচি জানলো কি করে? অবাক হওয়ার কিছুই নেই, ভাইয়াই পাঠালো তোর কাছে। দেখ তোর কত কেয়ার করে। বলল, আমার মিস রকচটা বুঝি একা একা বোর হচ্ছে। রুচি, তুই একটু ওকে নিয়ে সময় দে। রুচি ঢং করে বলা কথা শুনে মিম মুখ টিপে হাসলো। ও, তার মানে তোর ভাই বলেছে বলে এসেছিস? তা না হলে আমার কথা ভুলে গেছিস তুই? আরে না বাবা, আমি তো তোর কাছে আসতামই, তোকে হলুদ লাগাতে হবে না। আর ভাইয়ার যে অবস্থা করে এসছি, সেটা এবার তোর পালা। এই না না, একদম না, আমাকে ওরকম ভূত বানিয়ে দিবি না, বলে দিচ্ছি। আচ্ছা বাবা, তোকে ভূত বানাবো না, খুশি? তোকে তো পেতনি বানাবো। বলে রুচি দুহাত দিয়ে মিমের মুখে হলুদ লাগিয়ে দিল। রুচি, সারা সন্ধ্যা জুড়ে নাচ গান হই হুল্লোড় চলল। রাত 11টার দিকে আয়ান মিমকে তার বাসায় রেখে এলো। বাকিরা সবাই কেবল খেতে বসলো। সকলে ছাদে মাদুর বিছিয়ে একযোগে মাটিতে খেতে বসেছে। সকলে গল্প করতে করতে খাচ্ছে। কিরা, খাবার বাদ দিয়ে এভাবে কি দেখছিস তুই? পাশে থেকে মায়ের গলা শুনতে আফসানা খানিকটা চমকে উঠল। কই কিছু না তো, খাচ্ছি তো। আফসানার মা মেয়ে যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকাতেই দেখলো আদিল বসে বসে গল্প করছে আর খাচ্ছে। মায়ের মন তো তিনি তৎক্ষণাৎ ঠিক বুঝতে পারলেন মেয়ের মনের কথা। তাই তো যখন আদিল মারামারি করছিল তখন আফসানা কেমন ছটফট করছিল। উনি ভেবেছিলেন মেয়ে হয়তো তার মারপিট দেখে ভয় পেয়ে গিয়েছে, কিন্তু আসলে ঘটনা ভিন্ন। তিনি মুস্কি হাসলেন। আদিলকে তার বরাবরই ভীষণ পছন্দ, সকলের সাথে ভালো ব্যবহার করে, আবার দেখতে মাশাআল্লাহ। এরকম সুদর্শন পাত্র যদি নিজের মেয়ের জন্য পান তাহলে তার আর কি চাই। তাছাড়া এখানে আফসানার বিয়ে দিলে মেয়ে মিতালি বেগমের কাছে থাকতে পারবে, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই তিনি মনে মনে ভাবলেন এই ব্যাপারটা তিনি অবশ্যই মিতালি বেগমের কানে তুলবেন। তবে এখন নয়, আগে আয়নের বিয়েটা হয়ে যাক,
কিন্তু তার আগে তিনি একবার নিশ্চিত হতে চাইলেন আফসানা কি আসলে আদিলকে পছন্দ করে নাকি এমনি ওদিকে তাকিয়েছিল। না জেনে আগে কোনো পদক্ষেপ নেওয়া তো ঠিক হবে না। কি রে, তুই কি আদিলকে পছন্দ করিস? মায়ের কথা শুনে আফসানা খেতে খেতে বিষম খেয়ে কেসে উঠল। ভদ্রমহিলা আফসানার দিকে পানি এগিয়ে দিলেন। আফসানা পিঠে বারবার চাপড় দিয়ে বললেন, এত অবাক হওয়ার কি আছে? আমাকে বল, মায়ের কাছ থেকে কিছু লুকাতে নেই। আফসানা ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো। মেয়ের ভীত চেহারা দেখে উনি হালকা হেসে বললেন, ভয় পেলে হবে না, আমাকে শুধু জবাবটা জানিয়ে দে, বাকিটা আমি দেখে নিব। মায়ের কথায় আফসানা যেন আশ্বস্ত হলো, তাই তো মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। রুচি সকাল সকাল ঘুম থেকে উঠে আড়মোড় ভেঙে নিল। হাতের দিকে চোখ পড়তেই দেখলো হাতটা মেহেদির লাল রঙে রাঙা হয়ে আছে। কাল মিমকে লাগিয়ে দেওয়ার পর শোভা চড়াচড়িতে সেও লাগিয়েছিল। ঘড়িতে সময় দেখলো 7:30 বাজে। গত রাতে 3টার পর ঘুমিয়েছিল। সকলে মিলে আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গেছে। তারপর যে যেখানে জায়গা পেয়েছে শুয়ে পড়েছে। রুচির খাটে আফসানা আর সূচি ঘুমাচ্ছে। রুচিরও ওখানেই ঘুমিয়েছিল, কিন্তু দুপাশ থেকে আফসানা আর সূচি মিলে ওর গায়ের উপর পা তুলে দিয়েছিল। তাই ওই মাঝরাতেই রুচি খাট থেকে নেমে মেঝেতে একটা চাদর বিছিয়ে সেখানেই শুয়ে পড়েছিল। সূচিকে এখন ডাকলে তো জীবনে উঠবে না। ও সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, তার মধ্যে আবার কাল রাতে বেশি দেরিতে ঘুমিয়েছে। ওরা দুজন আর কিছুক্ষণ ঘুমক, আমি যে ফ্রেশ হয়ে নিচে চলে যাই, পরে এসে ওদের ডেকে দিবনি। রুচিরও ঘুম পূর্ণ হয়নি। সে হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। নিচে শুধু মহিলাদের দেখা মিলল। তার রান্নাঘরে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করছে। রুচি আর কিছু করতে হলো না। সে 1 কাপ কফি বানিয়ে বাগানে বসলো। 9টা বাজতে বাজতে সকলে উঠে গেল। এরপর খেয়ে যে যার কাজে লেগে পড়ল। 12টার মধ্যে সকলে রেডি হতে চলে গেল। ছেলেরা সকলে মিলে আগে জুম্মার নামাজ আদায় করতে গেল। নামাজ শেষ করে এসে বরযাত্রী বেরিয়ে পড়ল কনের বাড়িতে। কিরে, তোর জামাই নিয়ে তো চলে এলাম, এবার চল শ্বশুর বাড়িতে। রুচির কথায় সেদিকে মুখ তুলে তাকালো মিম। সাথে সাথে রুচির মুখটা আপনা আপনি হা হয়ে গেল। মিম লাল টুকটুকে বেনারসি পরে বউ সেজে বসে আছে। মনে হচ্ছে সদ্য ফোটা এক লাল গোলাপ। গা ভর্তি তার সোনার গহনা। নাকে ডায়মন্ডের নাকফুলটা নক্ষত্রের মতো জলজল করে চলছে। রুচি নিজ হাতে এটা বান্ধবীর জন্য পছন্দ করেছে। রুচি এগিয়ে এসে ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে মিমের কানের পিঠে লাগিয়ে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। শুধু কি আমাকেই সুন্দর লাগছে, তোকে লাগছে না? রুচির পরনে গোলাপি রঙের লেহেঙ্গা, তার মাঝে গোল্ডেন কালারের কাটছুপির কাজ। 2 হাতে দুটো মোটা সোনার বালা। এই বালাটা মূলত রুচির মায়ের। আসার সময় রুচিকে খালি হাতে দেখে তিনি নিজ হাতে নিজের মেয়েকে পরিয়ে দিয়েছেন। রুচির লম্বা বেনুনিটা কোমরের নিচ পর্যন্ত পৌঁছেছে। রুচি ঠোঁট প্রসারিত করে হাসলো। মেয়েটার সৌন্দর্য আরও বেড়ে যায়। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। তোর সবকিছু ঠিকঠাক তো? যে কোনো মুহূর্তে ডাক পড়বে। ঠিকই তো আছে সব। একটা জিনিস মিসিং। কি? রুচি নিজের সাথে করে আনা বক্স থেকে একটা দোপাট্টা বের করলো। সেটা মিমের মাথায় পরিয়ে দিল। সেখানে মিম এবং আয়নার সামনে দেখা। এই আইডিয়াটা অবশ্য সূচির। সে তো আবার কখন কোন ট্রেন্ড চলছে সেসব সম্পর্কে সব ধারণাই রাখে। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। তোর ছোট ননদিনী চয়েস করেছে। এরই মধ্যে দরজায় করাঘাত হলো। সূচি ভুলকি দিয়ে বলল, আপু, ভাবিকে নিয়ে আসো, সবাই ডাকছে। আচ্ছা চল, এবার যাওয়া যাক। মিম উঠল না, বরং চুপ করে বসে থাকলো। কিরে, কি হলো? রুচি মিমের চোখের দিকে তাকাতেই দেখলো ওর চোখ জলে পরিপূর্ণ। রুচি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিম অস্ফুট স্বরে উচ্চারণ করলো, মা আজ বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সাথে থাকতেন। রুচি বুঝলো এরকম একটা দিনে মিমে নিশ্চয়ই ওর মায়ের কথা মনে পড়ছে। মিমকে আলতো করে জড়িয়ে ধরল। আমি নিশ্চিত আন্টি আজকে খুব খুশি। তার মেয়েটা এত বড় হয়ে গেছে যে সাথে এক সুন্দর মানুষ হয়ে গড়ে উঠেছে। তুই একদম মন খারাপ করিস না মিম। তুই যে বাড়িতে যাচ্ছিস সেখানে তুই
সেখানে দুটো মা পাবি। এতদিন যে আদর ভালোবাসা থেকে দূরে ছিলি সেগুলো সব পুষিয়ে দিবে। এত সুন্দর একটা দিনে মন খারাপ করে না লক্ষ্মী মেয়ে। ভাগ্যিস তুই আছিস রুচি, তুই আছিস বলেই আমি বিয়েটা করার সাহস পেয়েছি। ওই বাড়িতে তুই থাকবি ভেবেই আমার সব চিন্তা দূর হয়ে যায়। আমি সবসময় তোর পাশে আছি। এবার ইমোশনাল হওয়া বন্ধ কর তো। মেকআপটা নষ্ট করিস না। ভাইয়া এখনো তোকে বউ সাজে দেখেনি, নিশ্চয়ই দেখার জন্য অধৈর্য হয়ে আছে। এবার যাওয়া যাক। মিম কথা নোয়ালো। বিয়েতে রিয়া রুদ্র এসেছে, বান্ধবীর বিয়েতে আসবে না সেটা কখনো হয়? এছাড়া এসেছে রিয়াদ, সে সেই রুচিকে খুঁজতে ব্যস্ত, কিন্তু রুচির দেখা তো পেলই না। সামনে পড়ল আদিল। রিয়াদের সাথে দেখা হতে আদিল ভুরুকুচকে ফেলল, মনে মনে ভাবল, এই বেটা এখানে কি করছে? একে আবার কে ইনভাইট করলো? রুচি করেনি তো? রিয়াদ আদিলকে দেখে ওর পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু রিয়াদকে থামিয়ে আদিল প্রশ্ন করল, আপনাকে এখানে দেখে বেশ অবাক হচ্ছি মিস্টার রিয়াদ। অবাক তো আমি হচ্ছি তোমাকে এখানে দেখে। এখনকার ছেলেপেলের দেখেছি ভালোই সাহস। রুচির পুরো পরিবার এখানে উপস্থিত, তাও তুমি এখানে এসেছো? আমি ছোটবেলা থেকে একটু বেশি সাহসী। আবার কথা ছাড়ুন, রুচির পিছু নিতে নিতে এখানেও এসে পড়েছেন দেখছি। আমি তো তোমার বন্ধুর বিয়েতে এসেছি, তবে তোমার বলা কথাটাও ভুল নয়। হোয়াট? আপনি ভাইয়ার বন্ধু? ভাইয়া মানে আয়াত তোমার ভাই? হ্যাঁ। তার মানে তো রুচি তোমার বোন। ও মাই গড, তাহলে ও এতদিন আমাকে ইগনোর করার জন্য এসব নাটক করছিল। শিট, আমি আগে কেন বুঝলাম না? আমার মনেই হচ্ছিল এই রকমই কিছু একটা হবে হয়তো। নিজের ভাবনায় এখানে ফুল স্টপ লাগান রিয়াদ। রুচি আমার নিজের বোন নয়, কাজিন। ওকে? আর কাজিনদের মধ্যে প্রেমে পড়া তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? রিয়াদের মুখে অন্ধকার নেমে এলো। যে আশার আলো দেখাচ্ছিল সেটাও মিলিয়ে গেল। তার মানে তোমাদের ফ্যামিলির সকলেই তোমাদের ব্যাপারে জানে? আমাদের পার্সোনাল ম্যাটারটা আমাদের উপরেই ছেড়ে দিন। সময় হলে আমরা সবাইকে ঠিক জানিয়ে দেব। এখানে বাহিরের কারো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। রিয়াদ মনে মনে বেশ চটে গেল। এই ছেলেটার সাথে যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে অপমান করে যাচ্ছে, কিন্তু সে শুধুমাত্র রুচির জন্য কিছু বলছে না। রিয়াদ হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। আদিলের সাথে আর কোনো কথা না বলে ওকে পাশ কাটিয়ে চলে গেল। এসেছে আমাদের ব্যাপারে নাক গলাতে। যত সব। রুচিকে এটা থেকে দূরে রাখতে হবে। এসেছে যখন, তখন নিশ্চয়ই রুচির আশেপাশে মাছির মতো ভনভন করবে। তিন কবুল বলার মাধ্যমে মিম এবং আয়ান একে অপরের পরিপূরক হয়ে উঠল। আয়ান আর মিম পাশাপাশি বসে আছে। আয়ান সকলের অগচরে মিমের হাতটা ধরল, কিন্তু মিম সাথে সাথে হাত টান মেরে ছেড়ে নিল। এরপর চাপা স্বরে বলল, কি করছেন? আশেপাশে কত মানুষজন, তাদের কি চোখে পড়ছে না? সবাই এখন নিজেদের কাজে ব্যস্ত, আমাদের দিকে কে দেখছে? সবাই দেখছে। বিয়েটা যে আমাদের সেটা কি ভুলে গেছেন? ঠিক আছে, ছেড়ে দিলাম। এখন যত পালানোর পালিয়ে নাও। আর কয়েক ঘন্টা মাত্র, তারপর দেখব কি করে পালাও। বলেই আয়ান বাঁকা হাসল। একটু কথা বলা যাবে? পেছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে রুচু ঘুরে তাকালো। তোমাকে খুব সুন্দর লাগছে রুচি। এই প্রথমবার তোমাকে এভাবে দেখলাম। বিশ্বাস করো, তোমার থেকে নিজের চোখই সরাতে পারছি না। রুচি আগে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা, অথবা কেউ তাদেরকে দেখছে কিনা। থ্যাংক ইউ, কিন্তু এটা বিয়ে বাড়ি মিস্টার রিয়াদ। এভাবে কথা বললে কেউ শুনে অন্য কিছু ভাবতে পারে। তাহলে সাইডে চলো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রুচি মনে মনে ভাবলো, সবার সামনে এভাবে কথা বলার থেকে অন্য কোথাও আলাদাভাবে কথা বলাই শ্রেয়। রিয়াদের কথা মেনে নিল। ঠিক আছে, চলুন। বাগানে এসে বুকে হাত গুজে দাঁড়ালো রিয়াদ। এরপর গম্ভীর কণ্ঠে বলল, আদিল যে তোমার কাজিন সেটা তো আগে কখনো আমাকে বলনি। রিয়াদ নিশ্চয়ই সবটা জেনে গেছে, তাহলে তো এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। কিন্তু এভাবে তো ওনার মুখের ওপর বলা যাবে না যে ইচ্ছে করেই আপনাকে মিথ্যে বলেছি। তাহলে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। আপনি জানতেন না? ও, তাহলে হয়তো বলতে ভুলে গেছি। থাক, আর মিথ্যা বলতে হবে না। রুচি, তুমি কি কখনো আমার কথা ভাবোনি? একবার আমাকে চান্স দিতে মন চায়নি? রুচি মাথা নিচু করে চুপ করে থাকলো। আর রিয়াদ তার জবাব পেয়ে গেল তপ্ত শ্বাস ফেলে বলল, তাহলে তো তোমাকে ডিস্টার্ব করার বারে হয় না। ভেবেছিলাম ধীরে ধীরে হয়তো তোমার মনে আমার জন্য অনুভূতি জন্মাবে, কিন্তু এটা আসলে কখনোই সম্ভবই ছিল না। ভুলটা আসলে আমারই। ভুল আবদার নিয়ে জেদ ধরে বসেছিলাম। যাই হোক, এখন থেকে আর কখনো তোমাকে বিরক্ত করবো না।
রুচির খুব খারাপ লাগছে। রিয়াদের কণ্ঠস্বর কেমন অসহায় অসহায় লাগছে। কাউকে ভালোবেসে না পাওয়াটা নিশ্চয়ই খুব কঠিন, কষ্টের, কিন্তু সেও তো নিরুপায়। রিয়াদের জন্য যে কখনো সে কোনো কিছু অনুভব করেনি, আর করবে কি করে? তার মনে যে অন্য কেউ জায়গা দখল করে রেখেছে। আম সরি, আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়ার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি আমার মতো মেয়ে ডিজার্ভ করেন না রিয়াদ। আপনি সত্যিই খুব ভালো একটা মেয়ে ডিজার্ভ করেন। আর আই এম শিওর আপনার জীবনে নিশ্চয়ই এমন একজন মেয়ে আসবে যে আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসবে। কিন্তু সরি, সেই মেয়েটা আমি না। কিন্তু আমি তো কখনো তোমার থেকে ভালো কাউকে চাইনি রুচি, শুধু তোমাকে চেয়েছি। আমার চাওয়াতে তো কোনো কমতি ছিল না, তবে কেন আমি তোমাকে পেলাম না? রুচি এ কথার পিঠে কি বলবে সেটা বুঝতে পারছে না। আদিল রুচিকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজল। তখনই লক্ষ্য করলো রিয়াদকে। ও এখন দেখা যাচ্ছে না। তার মানে ও নিশ্চয়ই রুচির সাথে আছে। এতবার করে বলার পরেও লোকটার কানে কথা ঢোকে না। আচ্ছা, ঝামেলা তো। আদিল ওদের এই ঘরে ওই ঘরে খুঁজতে শুরু করলো, কিন্তু বাড়িতে কোথাও না পেয়ে বাহিরে বের হয়ে এলো। দেখলো বাগানে ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে। আদিল দেরি না করে হন হন করে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আপনাকে ভালোভাবে বললে কথা কানে যায় না, না তাই না? বলেছি না রুচির পিছু ছেড়ে দিন। ও আপনাকে ভালোবাসে না, আর না কখনো বাসবে। এত বড় একজন বিজনেসম্যান হয়ে এই সিম্পল একটা ইকুয়েশন বুঝতে আপনার এত সময় লাগছে? আহা আদিল, কি করছিস? চুপ কর। আরে কি চুপ করবে? এই লোকটাকে এক কথা কতবার করে বলেছি, তাও বুঝতে পারে না। আর কিভাবে বুঝাবো বল? আমার ধৈর্য শেষ, চল তো এখান থেকে। আদিল রুচির হাত ধরে ফেললো। এখান থেকে চলে যেতে নিতেই রিয়াদের গলা ভেসে আসলো। আসি রুচি, ভালো থাকবে। বলে রিয়াদ গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আদিল, কি করলি এটা তুই? এগুলো কোন ধরনের ব্যবহার? লোকটাকে তোর সাথে দেখে আমার মাথা ঠিক থাকে না, জানিসই তো। তাই বলে এরকম ব্যাপার করবি? উনি বলেছিলেন উনি আর কখনো আমাকে বিরক্ত করবেন না। সত্যি? আদিলের চোখে মুখে খুশির রেখা ঝলমল করে উঠল। রুচি ওর খুশি দেখে হতবাক হয়ে গেল। সে আত্মবিশ্বাসের সহিত বলল, একটা লোকের কত কষ্ট হচ্ছে আর তুই খুশি হচ্ছিস আদিল? তো হব না? বুঝেছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু সবাই তো আর ভালোবাসা পায় না। নিজের সাথে যখন এরকম হবে তখন বুঝবি। রুচি রেগে গটগট করে হাঁটা ধরল। আদিল রুচিকে থামিয়ে ওর হাত দুটো নিজের মুঠোতে নিল, বলল, আচ্ছা সরি, এখন থেকে আর এরকম করব না। আর রাগ করে থাকিস না। রুচি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। আদিল চট করে রুচির হাতে একটা চুমু দিল। সরি। রুচি চমকে ওর দিকে তাকালো। আদিল, কি করছিস? এটা বিয়ে বাড়ি, কত মানুষ যাওয়া আসা করছে, কেউ দেখে ফেলবে। হুম, কেউ দেখবে না। এখানে কে আসবে? সবাই তো ভেতরে, এদিকে কেউ নেই। এদিকে একজন হাঁ করে তাদের দেখছে। সুচি ছবি তোলার জন্য বাইরে এসেছিল। সে যখন সেলফি তুলতে ব্যস্ত, তখনই ক্যামেরার মধ্যে আদিল এবং রুচিকে দেখতে পেল। সুচি পেছনে ফিরে অবাক হয়ে গেল। আদিল ভাইয়া আর আপু? তার মানে আদিল ভাইয়া আপুকে পছন্দ করে? সুচি খুশিতে দুহাতে মুখ চেপে ধরল, কিন্তু পরক্ষণে মনে পড়ল আফসানার কথা। সে তো আদিলকে পছন্দ করে। ইস, বেচারি আফসানা, ওর জন্য খুব খারাপ লাগছে। কিন্তু ভাইয়া যে আপুকে পছন্দ করে। সরি আফসানা, এখন থেকে তোমাকে আর সাপোর্ট করতে পারবো না। আমিও না এতদিন নিজের বোনের লাভ স্টোরি শত্রু হয়েছিলাম। ধ্যাত, থাক, ওদেরকে একটু প্রাইভেসি দিই, আমি ভেতরে যাই। হাত ছাড় আমার আদিল, ভেতরে যেতে হবে এখন। কেউ এসে পড়বে বলছি আমি। আচ্ছা বাবা চল, কিন্তু তার আগে বল, আর রাগ করে নেই তো তুই? না। বিদায়ের সময় হয়ে এলো। মিম বাবার বুকে মাথা রেখে কান্না করছে। পাশে দাঁড়িয়ে মিসেস হাসানও চোখের পানি ফেলছেন। যতই নিজের মেয়ে না হোক, ছোট থেকে মিমকে চোখের সামনে তিনি বড় হতে দেখেছেন। মায়া তো হবে। অনেকক্ষণ পরে অবশেষে আয়ান মিমকে নিয়ে গাড়ি তুলতে সফল হলো। আদিল রুচিকে নিয়ে বাইকে উঠে আগে বেরিয়ে পড়ল, কারণ বাড়িতে তাদের এক গুরুত্বপূর্ণ কাজ আছে। বাড়িতে ঢুকে ওরা আগে আয়ানের ঘরে চলে গেল ফুলের ডালা নিয়ে। আয়ান আর মিমের ফুল সজ্জার জন্য ঘরটাকে সাজাতে হবে। সকালে সাজায়নি, কারণ এতে ফুলগুলো মুছড়ে যেত, তাই এখন তাজা তাজা ফুল দিয়ে খাট সাজাবে। দুজনে চটপট করে হাত চালাতে লাগলো। আদিল গোলাপের পাপড়ি খুলে দিচ্ছে, আর রুচি সেগুলো বিছানার মাঝখানে রেখে লাভ শেপ তৈরি করছে।
আদিল হুট করে এক মুঠো পাপড়ি রুচির দিকে ছুঁড়ে মারল। ফুলগুলো মুখে লাগতেই রুচি আদিলের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আদিল, এখন একদম জ্বালাবি না, সময় খুব কম, এরা যে কোনো সময় এসে পড়বে, তাই দুষ্টুমি না করে তাড়াতাড়ি হাত চালা। এর মধ্যে বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। দেখ এসে গেছে। এত চিন্তা করছিস কেন? হয়েই তো গেছে। এক কাজ কর, তুই নিচে যা, বাকিটা আমি দেখছি। আচ্ছা। রুচি উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে যেতে নিলে তখনই আদিল হাত ধরে ওকে নিজের কাছে টেনে নিয়ে এলো। আদিল, কি হচ্ছেটা কি? কই কিছু না তো। আদিল ধীরে ধীরে রুচির দিকে আগাচ্ছে। চোখ দুটো তার রুচির ওষ্ঠ ধরে নিবদ্ধ। রুচি দাঁত খিচে চোখ বন্ধ করে নিল। আদিল ঠোঁট কামড়ে হেসে রুচির চুল থেকে একটা গোলাপের পাপড়ি বের করলো। তুই কি অন্য কিছু আশা করছিলি? রুচি আদিলের হাতে ফুলের পাপড়ি লক্ষ্য করে অপ্রস্তুত হলো। বুঝলো আদিল তাকে ইচ্ছে করে জ্বালানোর জন্য এমনটা করেছে। বিয়াদ্দব। রুচি লজ্জা পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। আদিল পাপড়িটাকে নিচের পকেটে রাখলো। এরপর অপর্ণা কাজটাকে সম্পূর্ণ করতে লেগে পড়ল। সকলের সাথে বোঝাপড়া মিটিয়ে ঘরে প্রবেশ করলো আয়ান। এতক্ষণ ধরে সকলে মিলে টাকার জন্য ওকে চেপে ধরেছিল। সব কয়টার পাওনা মিটিয়ে তবেই ঘরে ঢুকতে পারল। মিমকে রুচি কিছুক্ষণ আগে ঘরে বসিয়ে রেখে গেছে, আর দোপাট্টা দিয়ে মুখ অব্দি ঘোমটা দিয়ে গেছে, আর বলে গেছে, ভাইয়া এসে উঠানো না পর্যন্ত উঠবি না। মিম খুব বিরক্ত হচ্ছে। এক তো শাড়ি পরে বসে আছে, তার মধ্যে আবার এই লম্বা ঘোমটাটা। রুচিকে কত করে বললাম এসবের কি দরকার, আয়ান তো আমাকে দেখেই ফেলেছে, কিন্তু মেয়েটা শুনলই না। রুচির কথা তাই বাধ্য হয়ে মানতে হচ্ছে। আয়ান দরজা লাগিয়ে দিয়ে এসে খাটের পাশে দাঁড়ালো। এরপর মিমের গা ঘেঁষে বসলো। কিছু বলতে যাবে তার আগে মিম বলল, শুধু কি বসে থাকবেন নাকি ঘুমটাও উঠাবেন? আয়ান ওর কথা শুনে নিজে ভেবাচাকা খেলো। তড়িঘড়ি করে ঘোমটাটা উঠিয়ে দিয়ে বলল, আমার থেকে দেখছি তুমি বেশি উতলা হয়ে আছো। না, আমি কোনো উতলা তুতলা হইনি, এত বড় একটা ঘুমটা দিয়ে থাকতে অসুবিধা হচ্ছিল, সেই জন্যই বলেছি। আপনি তো আর ঘুমটা দেননি, আপনি তো আর আমার জ্বালা বুঝবেন না। আয়ান শব্দ করে হেসে উঠল। বউটা তার মারাত্মক কিউট। আয়ান মিমের কপালে বসালো এক গভীর চুমো। অবশেষে তোমাকে পেলাম। মিম এবার খানিকটা লজ্জা পেল। একা একা ঘরে আয়ানের সাথে থাকতে হবে ভেবে বুকটা তার দুরু দুরু করে উঠল। কি হলো, চুপ করে গেলে যে? কিছু না, ঘুমোবো, শুনুন। অনেক ঘুমিয়েছো, আজ আর ঘুমাতে দিচ্ছি না। মিম আয়ানের মুখে চেপে ধরে বলল, চুপ করুন। আয়ান মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, চুপ করব, কিন্তু তার আগে বলো কি বলবো? যেটা শোনার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছি, সেই 3টা সোনালী শব্দ। বলতে হবে কেন, আপনি কি জানেন না? হ্যাঁ জানি, তবে তোমার মুখ থেকে শুনতে চাই। সেটা কতটা শ্রুতি মধুর শোনাই সেটা জানতে চাই। আর অপেক্ষা করিও না জান। ভালোবাসি, ভালোবাসি আপনাকে আয়ান। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। আয়ান মিমকে নিজের বুকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে খুব ভালোবাসি। আয়নের বাঁধন শক্ত হলো। মিমও শক্ত করে আয়নের পাঞ্জাবি চেপে ধরল। তাদের সামনে অপেক্ষা করছে এক সুন্দর সুদীর্ঘ রাত। চোখে মুখে পানি ছিটা পড়তে ঘুমটা ভেঙে গেল আয়ানের। হাত দিয়ে চোখ কষলে মিটমিট করে তাকালো। দেখলো তার দুষ্টু বউ ইচ্ছে করে চুলগুলো থেকে পানি তার মুখে ফেলছে। ঠোঁটে তার দুষ্টু হাসি ঝকঝক করছে। আয়ানও কম গেছে। মিমের হাত ধরে টান মেরে তাকে বিছানায় ফেলে নিজের বক্ষতলে বন্দি করলো। আরে কি করছেন, ছাড়ুন। তুমি চালালে দোষ না, আর আমি একটু ধরলেই দোষ। দেখুন, কাল রাতে অনেক জ্বালিয়েছেন, এখন আর এসব সহ্য করবো না বলে দিচ্ছি। ছাড়ুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়ুন না। ছাড়বো না, কি করবে? ছাড়বেন না তো? আয়ন দুপাশে মাথা নাড়ালো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। বলেই মিম আয়ানের হাতে দাঁত বসিয়ে দিল। আয়ন ব্যথায় করে উঠল। মিম এই সুযোগে আয়নার হাত থেকে পালালো। এরপর জিভ বের করে ভেঙচি কেটে আয়ান উঠে পড়ার আগেই তড়িঘড়ি করে শাড়ির আঁচল মাথায় তুলে ঘর থেকে দৌড়ে বের হলো। আয়ান ওর কাণ্ড দেখে জোরে জোরে হাসছে। এদিকে মিম দরজা খুলে বের হতেই রুচির সাথে সাথে ধাক্কা খেল।
সরি সরি। কিরে, ঘর থেকে এরকম দৌড়ে বেড়াচ্ছিস কেন? মনে মনে হচ্ছে তোর পেছনে পুলিশ পড়েছে। দৌড়াবো না আবার, তোর ভাই তো ছাড়তেই চাইছিল না। এই চুপ চুপ, আর বলতে হবে না। আমার সামনে একটু তো লজ্জা কর বোন। বান্ধবীর কথা না হয় শোনা যায়, কিন্তু ভাইয়ের কথা শুনবো কি করে বল? ভাইকে ভাই ভাবতে হবে না, বান্ধবীর জামাই মনে কর, তাহলেই তো হচ্ছে। দরকার নেই, আমি কিচ্ছু শুনবো না বলে। রুচি কানে হাত দিয়ে হাঁটতে শুরু করলো। মিম ওর সাথে আর একটু মজা করার জন্য বলল। আরে দাঁড়া, একটু তো শুনে যা। ইতিমধ্যে সূচি এসে ওদের সাথে যুক্ত হলো। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আপুকে কি বলতে চাইছিলে গো? আমাকে বলো শুনি। না, ও কিছু বলতে চায়নি। তুই তোর কাজে যাবন। হ্যাঁ সুচিপ, আমি তো এমনি ওর সাথে মজা করছিলাম। আর তাছাড়া বড়দের কথা শুনতে নেই আপু। ঠিক আছে। আত্মীয় স্বজনরা মূলত কালকে বিয়ের পরে বিদায় নিয়েছেন। আফসানাদের পরিবারে আজকেই চলে যেতে চেয়েছিল, কিন্তু মিতালি বেগমের জোরাজুরিতে তারা আরেকদিন থাকবে। আপা, যেহেতু আমরা কালকেই চলে যাব, তাই আপনাকে একটা কথা না বলে পারছি না। হ্যাঁ আফরোজা, বলো। আসলে আপা, কথাটা কিভাবে তুলবো বুঝতে পারছি না। আরে তুমি এত দ্বিধাবোধ করছো কেন বলো তো? আমি কি কখনো তোমার কোনো কথায় কিছু মনে করেছি? কি বলবে নির্দ্বিধায় বলো। আসলে আফসানার বিয়ের বয়স তো হয়ে গেছে। এর আগেও ওর জন্য বেশ কয়েকটা সম্বন্ধ এসেছে। ওর বাবা ভাবছেন এবার ভালো পাত্র পেলে বিয়েটা দিয়েই দেবেন। বিয়ের পরে পড়াশোনা করবেনই। ভাই যখন ভেবেছে তখন তো সেই কাজটা করেই ছাড়বে। হ্যাঁ, এর জন্যই তো আপনার কাছে এসেছি। কিন্তু আমি কি করব আফরোজা? তুমি কি এখনো আফসানার বিয়ে দিতে চাচ্ছ না? না, সে বিষয় নয়। আমার আদিলকে খুব পছন্দ। আদিল? হ্যাঁ, আফসানারও মনে ধরেছে আদিলকে। কাল নিজের মুখে আমাকে জানিয়েছে। আমি শান্তা আপাকে কথাটা বলার সাহস পাচ্ছি না। আপনি তো কাছের মানুষ, তাই ভাবলাম আগে আপনাকেই বলি। এরপর আপনি যদি ওনার সাথে কথা বলতেন। সেটা না হয় আমি কথা বলে নিব আফরোজা, কিন্তু আদিল তো মনে হয় না এখন বিয়ের জন্য রাজি হবে। তাছাড়া তো ওর নিজেরও পড়াশোনা শেষ হয়নি। আগে পড়াশোনা শেষ করবে, তারপর ব্যবসার কাজে হাত লাগাবে, তারপর না হয় বিয়ে শাদীর কথা ভাববে। সেসব কোনো সমস্যা নেই। আদিল যদি রাজি হয় তাহলে এখন শুধু কাবিন করে রাখলেই হবে। পরে সময় হলে ঘরে তুলে নিয়ে আসবে। মেয়ে তো আর আমাদের কাছে বোঝা হয়নি। আচ্ছা, তাহলে আমি আগে আদিলের মায়ের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, সেটাই ভালো হবে। রান্নাঘরে শান্তা বেগমকে দেখে মিতালি বেগম ভাবলেন এই সুযোগে তার সাথে কথাটা সেরে ফেলবেন। ভাবি, বলছি আপনার আফসানার কে কেমন লাগে? আফসানা, ও তো ভারী মিষ্টি মেয়ে। হ্যাঁ। কিন্তু হঠাৎ করে তুমি আফসানার কথা বলছো কেন মিতালি? ভাবি, আপনি তো জানেনই আপনার থেকে কোনো কথা লুকাতে পারি না, তাই এই কথাটাও আর সরাসরি বলছি। আফরোজা আফসানার জন্য আদিলকে পছন্দ করেছে। হঠাৎ এরকম কথা শুনে শান্তা বেগম কিছুটা দমে গেলেন। কিন্তু মিতালি, তুমি তো জানো আদিলের তো এখনো বিয়ের সময় হয়নি। মাত্র ওর বড় ভাই বিয়ে করলো। ও কি এত তাড়াতাড়ি করবে? তাছাড়া দুই ভাইয়ের মধ্যে ওই বেশি জেদি। ছোট থেকে নিজে যা চায় তাই করে। ওকে কি কখনো জোর করে কিছু করানো গেছে? তুমি তো সবই জানো। হ্যাঁ, আদিল কেমন সেটা তো আমি জানবো না, ও তো আপনার ছেলে। অন্যদিকে আফসানাও আমার ভাইয়ের মেয়ে। আমি কি কখনো ওদের ক্ষতি চাইবো? দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা হোক সেটা তো আমি কখনোই চাইবো না। আর তাছাড়া আয়ান আর রুচিকে নিয়ে আমার এবার ভুল করেছি। এরকম ভুল তো দ্বিতীয়বার করা যাবে না। তাই ভাবছি আমি আর আপনি মিলে আগে আদিলের সাথে কথা বলে দেখি ও কি বলে। সেটা জেনে তারপর না হয় বাকিদের জানানো হবে। সেটা ঠিক বলেছ। এবার যাদের বিয়ে নিয়ে কথা হবে
তাদের থেকে আগে সরাসরি শুনতে হবে, না হলে পরে আবার ঝামেলা বাঁধবে। হ্যাঁ। তাহলে আজ সময় পেলে তুমি আর আমি মিলে আদিলের সাথে কথা বলে নিবনি। আচ্ছা। আর সারাদিন মিমের নতুন বাড়িতে প্রথম দিন ভালোই কাটলো। আগে সে মোটামুটি সারাদিন একাই সময় কাটাতো, কিন্তু এখানে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকার প্রয়োজন হয় না, কথা বলার মানুষের অভাব নেই। আর তাছাড়া রুচি তো আছে। আয়ান যেহেতু অফিস থেকে কয়দিন ছুটি নিয়েছে, তাই সেও বাড়িতেই ছিল। তাই মিমের বাপের বাড়িকে তেমন একটা মনে পড়ছিল না, তবে জুলিকে মিস করছিল। ভাইয়ের বিয়েতে ব্যস্ত থাকার কারণে আদিল কয়েক রাত ভালো মতো ঘুমাতে পারেনি, তাই আজ বেশ লম্বা একটা ঘুম দিয়েছে। যখন ঘুম থেকে উঠেছে তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। এরপর খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছিল। মাত্রই বাড়ি ফিরল সে। আদিলকে বাড়িতে আসতে দেখে শান্তা বেগম এবং মিতালে বেগম নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলে নিলেন। আদিল ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। মাত্র ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকতে দরজায় করাঘাত হলো। এখন আবার কি এলো? তোমরা দুজনে এই সময় এখানে, তাও আবার একসাথে? হ্যাঁ, তোর সাথে একটু জরুরি কথা আছে। আদিল এক ভুরু উপরে তুলে মনে মনে ভাবল, কি এমন কথা যে মা এবং ছোট মা দুজনে এসেছে। জিজ্ঞেস করার আগে আদিল আগে ওনাদের ভেতরে ঢুকতে দিল। তারা দুজনেই খাটের উপর বসলেন, আর আদিল লাফ দিয়ে টেবিলের উপর উঠে বসল। কি বলবে বলো? শোন, তোর কি কোনো পছন্দ আছে? কিসের পছন্দ? মানে তোর জীবনে কি কেউ আছে, কোনো মেয়ে? আদিল চমকে মায়ের দিকে তাকালো। হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? আসলে তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধ? আমার জন্য? বলে আদিল হা হা করে হেসে উঠল। আমার জন্য আবার কে সম্বন্ধ পাঠাবে? কি যে বলছো না তোমরা এসব। আহা দিল, সবকিছু নিয়ে মজা করবি না তো। ও, ব্যাপারটা তাহলে সিরিয়াস? হ্যাঁ, না হলে আমরা তোর কাছে আসি। তো কে নিয়ে এলো সেই সম্বন্ধটা? এবার মিতালি বেগম বললেন, আমার ভাইয়ের বউ, সে আফসানার সাথে তোর বিয়ে দিতে চায়। হোয়াট? আফসানের সাথে বিয়ের কথা শুনেই আদিল চেঁচিয়ে উঠল। সে ভাবেনি ব্যাপারটা তো দূরে যাবে। হ্যাঁ রে, আফসানা তোকে পছন্দ করে। সেটা তো জানি। কি, তুই আগে থেকে জানিস? তার মানে কি তুইও ওকে পছন্দ করিস? যাক, তাহলে তো মিটেই গেল। এবার আর কোনো গন্ডগোল হবে না। ধুর, না মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওসব তো সব বিয়ে টিয়ে করবো না। আর তোমাদেরও কি মাথা খারাপ হয়ে গেছে? কালকে ভাইয়ার বিয়ে হলো, আর আজকে আবার আমার বিয়ে নিয়ে বসেছো। আরে না, এখনই তো তোকে বিয়ে করে ঘর সংসার সামলাতে হবে না। সবাই যদি বিয়েতে রাজি থাকে তাহলে এখন শুধু কাবিনটা করে রাখবো। এরপর তুই যখন ব্যবসা বাণিজ্য শুরু করবি, তারপর আফসানাকে ঘরে তুলে নিয়ে আসবি। মায়ের এসব কথা শুনে আদিলের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। যেখানে সে রুচিকে ছাড়া বিয়েই করবে না, সেখানে আবার আফসানাকে নিয়ে উটকো ঝামেলা শুরু হয়েছে। আগে জানলে কবে ওই মেয়েটার কানে নিচে চড় লাগিয়ে সব ভালো লাগা বের করে দিত। কোনো দরকার নেই, আমি এখন ওসব বিয়ের ধারের কাছেও নেই। এসব উল্টাপাল্টা কথা নিয়ে আমার কাছে আসবে না। আর সময় হলে আমি নিজেই তোমাদের কাছে যাব। মিতালি বেগম এবং শান্তা বেগমের মুখখানা ছোট হয়ে এলো, কিন্তু কি আর করার। আদিল যখন বিয়ে করতে চায় না, তখন তো ওকে আর জোর করা যায় না। তাই ওনারা উঠে দাঁড়িয়ে ঘর থেকে বের হলেন। এতক্ষণ বাহির থেকে সবটা শুনছিল রুচি। আদিলের কাছ থেকে কালকে বিয়ের ছবি এবং ভিডিও নিতে ওর ঘরে আসছিল, কিন্তু তখনই মা এবং বড় মার গলা শুনে থেমে যায়। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পুরো কথা শুনে ফেলল। দরজা খোলার শব্দ শুনে রুচি সেখান থেকে ছিটকে চলে এলো। এরপর নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। বুকের মধ্যে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে সেখানে বারবার আঘাত করছে। রুচি বুকে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলো। এরপর তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে এলোমেলো ভঙ্গিতে টেবিল থেকে কাগজপত্র খুঁজতে শুরু করলো। শুধু আজ রাতটাই মাত্র, কাল সকালবেলা উঠেই আগে কাজটা করতে হবে। এত দিনের ভেবে রাখা পরিকল্পনাটাকে এখন বাস্তবায়ন করার সময় এসে গেছে। না হলে এই প্রেমাগ্নিতে পুড়ে ছারখার হয়ে যেতে হবে আমার। আফরোজা বেগম মিতালি বেগমকে দেখে বললেন, আপা, কথায় কি হয়েছে? মিতালি বেগম মাথাটা নিচু করে নিলেন। এরপর বললেন, আদিল এখন বিয়ে করতে চায় না আফরোজা।
আফরোজা বেগমের মুখটা কালো হয়ে গেল। মিতালি বেগম যথেষ্ট চেষ্টা করলেন যেন উনি আদিলকে ভুল না বুঝেন, তাই কথাগুলো কিছুটা সাজিয়ে বলতে হলো তার। আফরোজা বেগম মনে মনে ভাবলেন, ভাগ্যিস মেয়েটাকে আগে কিছু বলিনি, না হলে এই কথা শুনলেই ওর মনটা ভেঙে যেত। সকাল 8টার ট্রেন ধরবেন বলে পরের দিন আফসানারা চলে গেল। আফসানা যাওয়ার আগে একবার আদিলকে দেখতে চেয়েছিল, কিন্তু ওই সময় তো আদিল ঘুম থেকে ওঠেনি, ঘরের দরজা বন্ধ ছিল, তাই আজ যাওয়ার আগে একটাবার দেখতে পেল না। আফসানারা চলে যাওয়ার ঘন্টাখানেক বাদেই রুচিও বাড়ি থেকে বের হলো। হাতে তার একটা ফাইল, যার মধ্যে রুচির যাবতীয় জরুরি কাগজপত্র এবং সার্টিফিকেটস। কাল সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি, ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল, তারপরে তো অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। রুচি কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে বড় এক অফিসে প্রবেশ করলো। কাজ করতে করতে বেশ অনেকক্ষণ সময় লাগলো। এর মধ্যে বাড়ি থেকে একবার ফোন এসেছিল। রুচি বলে দিয়েছে একটা কাজে এসেছে, সেটা শেষ হলেই ফিরবে। রুচি বাড়িতে পৌঁছে দেখলো 1:30 বাজে। এতটা বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। রুচিকে বাড়িতে ঢুকতে দেখে মিম জিজ্ঞেস করলো, কিরে কোথায় গিয়েছিলি? সকাল থেকে তোর কোনো খোঁজ পেলাম না। মা বললেন তুই নাকি কি একটা কাজে গেছিস। কি কাজে গিয়েছিলি? রুচি তপ্ত শ্বাস ফেললো। কাল রাত থেকে না খেয়ে আছে, তার মধ্যে বাইরে রোদের মধ্যে থেকে এসে তার গা মাথা কেমন টলমল করছে। মিম উত্তরের আশায় রুচির মুখ চেয়ে আছে। মিম ওর কাছে এসে হাত ধরে বলল, কি হয়েছে? আচ্ছা যা, তুই ঘরে গিয়ে আগে গোসলটা সেরে নে, তাহলে দেখবি ভালো লাগবে। আচ্ছা বলে রুচি ঘরের দিকে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে মিম ভাবলো এখন যে রুচির সাথে কথা বলবে। সারাদিন তো ওর সাথে তেমন কথাই হয়নি। দুপুরে দেখা হওয়ার পর থেকে তো ওই আর ঘর থেকেই তেমন একটা বের হয়নি। মনে হচ্ছে কিছু একটা হয়েছে, দেখি তো যে। মিম রুচির ঘরের দরজার সামনে এসে নক করে ডাকলো। রুচি। মিমের কণ্ঠ শুনে রুচি ব্যালকনি থেকে বলল, দরজা খোলাই আছে, ভেতরে আয়। রুচি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে আকাশের তারা দেখছে। ছোট বড় আকৃতির তারা দিয়ে পুরো আকাশ ছেয়ে আছে। মিম ব্যালকনিতে যাওয়ার আগে দেখলো রুচির খাটের উপর একটা ফাইল রাখা। এই ফাইলটা নিয়েই তো ও সকালবেলা বেরিয়েছিল, কি আছে এতে? মিম ফাইল খুলে দেখলো এখানে রুচির সব একাডেমিক সার্টিফিকেট এবং সিভি। এগুলো কি করবে ও? রুচি, এইগুলো নিয়ে কোথায় গিয়েছিলি? মিমের প্রশ্ন শুনে রুচি ওর সামনে এসে দাঁড়ালো। এরপর নরম গলায় বলল, আমি মাস্টার্স পড়তে বিদেশে যেতে চাই মিম। কি? হঠাৎ বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছিস কেন? আগে তো কখনো বলিসনি। তুই তো বলেছিলি দুজনে একসাথে মাস্টার্সে ভর্তি হব, এখন আবার বিদেশ যেতে চাচ্ছিস কেন? দরকার আছে, আমার পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না আর। কেন, কি হয়েছে আমায় বল। মিমের আহ্লাদি কণ্ঠ শুনে রুচি নিজেকে থেমে রাখতে পারল না। মিমের উপর ঝাঁপিয়ে পড়ল, ওকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। মিম রুচির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কাঁদছিস কেন? হয়েছেটা কি বলবি তো? রুচি ফুফিয়ে ফুফিয়ে বলল, কালকে বড় মা আর আম্মু মিলে আদিলের সাথে কথা বলছিল। ওনারা আদিলকে বলছিল আফসানাকে বিয়ে করতে। কি কি বলছিস? রুচি মুখ তুলল, এরপর হাত দিয়ে চোখ মুছে বলল, হ্যাঁ, কিন্তু আদিল মানা করে দিয়েছে। আর আমি জানি ও কেন না করেছে, কিন্তু মিম তুই তো জানিস ও যেটা চাচ্ছে সেটা একদম সম্ভব নয়। বাড়ি থেকে কেউই সম্পর্কটা একদম মেনে নেবে না, সবাই ভাবে আমরা ভাই বোনের মতো। কিন্তু বাড়ি থেকে তো তোর আর আয়ানের বিয়ের জন্য রাজি ছিল, তাহলে আদিলকে মানবে না কেন? কারণ আদিল আমার থেকে ছোট, আর এরকম এজ গ্যাপ আব্বু একদমই পছন্দ করেন না। তাই বলে কাউকে কিছু না বলে এখান থেকে দূরে চলে যাবি? হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই। আমি এখানে থাকলে আদিল লাইফে কখনো মুভ অন করতে পারবে না। ও আমার থেকে যেটা চাচ্ছে আমি কখনোই ওকে সেটা দিতে পারবো না। তাই আমি চাই না ও আমার জন্য দেবদাস হয়ে বসে থাকুক, সেটা আমি সহ্য করতে পারবো না। তুই বারবার শুধু বাড়ির লোকদের কথা আর আদিলের কথা ভেবে যাচ্ছিস, কিন্তু একবারও নিজের কথা ভেবেছিস? ভাবিস নেই তো, তাই না? নিজের সাথে এভাবে অন্যায় কেন করছিস রুচি? তাছাড়া আর কি করব বল? পালিয়ে যাবি। কি? হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে যাবি, আদিলের হাত ধরে পালাবি।
এরপর 2-3 বছর পর নাতি নাতনি সহ ফিরে আসবি, দেখবি সবাই মেনে নিয়েছে। মিম, মজা করবি না। আমি সিরিয়াস কথাবার্তা বলছি এখন। তো আমিও তো সিরিয়াস। আরে বাবা, এটা হচ্ছে পরিবারকে রাজি করানোর মূল অস্ত্র, বুঝলি? লাগবে না আমার এরকম অস্ত্র। বাড়ি থেকে পালালে বাবা মার মান সম্মান থাকবে নাকি? আমি ওনাদেরকে কিছুতেই কষ্ট দিতে পারবো না। নিজের কথা যখন ভাববি না, তাহলে অন্য কাউকে বিয়ে করে নে। এতগুলো প্রস্তাব এলো, একটাতেও তো রাজি হসনি কেন? রাজি হসনি কেন? যাকগে, এতদিন যা হয়েছে তা হয়েছে, এবার রাজি হয়ে যা। না হলে ওই তো রিয়া তো তোর জন্য অপেক্ষা করেই আছে, ওনাকেই বিয়ে করে নে, অন্তত ওই বেচারা খুশি পাক। পারবো না, অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। জানিস তো, মাঝে মাঝে মনে হয় সবকিছু ভুলে গিয়ে আদিলের হাত ধরে অজানায় পাড়ি জমাই, কিন্তু পরক্ষণেই মনে হয় শুধু আমাদের জন্য বাকিদের কষ্ট কি করে দিব। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। কাল রাত থেকে আদিলের মন ভালো নেই। ভেবেছিল যে রুচির সাথে কথা বলবে, কিন্তু রুচি কাল রাতে খেতে নামেনি, আবার আজ সকাল থেকেও বাড়িতে ছিল না, এজন্য ওর সাথে দেখাই হয়নি। তাই আদিল রুচির ঘরে এলো। দরজা খোলা থাকায় দেখলো মিম আর রুচি কথা বলছে, তাই ভাবলো এখন ঘরে না ঢোকাই ভালো হবে। মিম চলে গেলে তারপরে আসবে। যেই আদিল সেখান থেকে চলে যেতে নিবে, তখন একটা কথা ওর কানে এলো। ভেবেছিলাম শহর ছাড়বো, কিন্তু তাতেও তো দূরত্ব খুব একটা কমবে বলে মনে হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি একেবারে অ্যাব্রড যাব। ওখানে 1 বছরে নিজেকে সামলে নিব, দরকার পড়লে ওখানেই সেটেল হয়ে যাব। ততদিনে আদিলও সব কিছুই ভুলে যাবে। রুচির কথা কানে আসতে আদিলের পাজোড়া থেমে গেল। কি বলছে রুচি এসব? সবকিছু ছেড়ে ছুড়ে বিদেশে যাবে? আর আমি? আমার কথা একবারও ভাবলো না। আদিল রেগে দিশেহারা হয়ে পড়ল। বড় বড় কদম ফেলে রুচির সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে আদিলকে ঘরে দেখে মিম আর রুচি দুজনেই চমকে উঠল। আদিল তীক্ষ্ণ দৃষ্টিতে রুচির দিকে তাকিয়ে আছে। সে মিমের দিকে না তাকিয়ে বলল, ভাবি, রুচির সাথে আমার কথা আছে, তুমি কি একটু বাইরে যাবা? যাচ্ছি। মিম রুচির দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা ভালো করে চাপিয়ে দিয়ে গেল। ওদের দুজনের সরাসরি কথা বলাটা খুব জরুরি, না হলে এই সমস্যা কখনোই সমাধান হবে না। আল্লাহ, দয়া করে তুমি ওদের ভালো একটা কিছুর ব্যবস্থা করে দাও। আদিলকে দেখে রুচি ভড়কে গেছে। ও সব শুনে ফেলেছে কিনা সে ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। তুই এখানে কখন এসছিস? আদিল সেসব প্রশ্নের তোয়াক্কা না করে খুব জোরে রুচির দুবাহু চেপে ধরল। আদিলের চোখ দুটো লাল হয়ে আছে, নাকের পাটাতন ফুলছে। আজ আর কোনো দ্বিধা করল না, সরাসরি রুচিকে বলল, আমি তোকে ভালোবাসি জেনেও এখান থেকে যাওয়ার প্ল্যান করছিস? এত বড় সাহস তোর? এসব চিন্তা ভাবনা করার সাহসই বা কি করে হলো রুচি? তুই কি ভেবেছিস তুই আমাকে এভাবে ছন্ন ছাড়া করে রেখে এখান থেকে পালিয়ে যাবি আর আমি বসে বসে দেখবো? পাগলামি করিস না আদিল, ছাড় আমাকে। আদিল রুচিকে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি পাগলামি করছি? আর তুই যেটা করছিস সেটা কি? বিদেশে যাওয়ার কথা ভাবার আগে আমার কথা একবারও মাথায় আসেনি? একবারও মনে হয়নি আমি তোকে ছাড়া এখানে কিভাবে থাকবো? হো, তুই তো আবার সেখানে সেটেল হওয়ার পরিকল্পনা করছিস। আদিল, তুই জানিস এই সম্পর্কটা কেউ মানবে না। ওটা দেখা যাবে, মানে কি মানে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু তুই তো নিজেই মানছিস না। মানতে পারবো না, কারণ আমি আমাদের পরিবারকে কষ্ট দিতে পারবো না। সেদিন শুনলি না, আব্বুর বন্ধুর ছেলে তার থেকে বড় বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে বলে আব্বু কিরকম রিয়াক্ট করলো? ওসব আমি কিচ্ছু জানি না। আমরা বুঝালে সবাই ঠিকই বুঝবে। না, বুঝবে না। তাহলে তুই কি চাইছিস? সমাজের জন্য আমাদের ভালোবাসা ছুঁড়ে ফেলে দেব? আদিলকে এত করে বোঝানোর চেষ্টা করার পরেও সে বুঝছে না। এ পর্যায়ে সে রুচি নিচেই ক্ষুব্ধ হয়ে গেল। গায়ের সমস্ত শক্তি দিয়ে আদিলের হাত সরিয়ে দিয়ে বলল, কে বললো আমি তোকে ভালোবাসি? একবারও বলেছি আমি, নাকি তোকে কখনো এমন রিজন দিয়েছি এরকমটা মনে করার? ও, তুই আমাকে ভালোবাসিস না? তাহলে এখান থেকে পালাচ্ছিস কেন? কারণ আমি জানি তুই পাগলামি করা ছাড়বি না। তোর জন্য আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। এসব থেকে আমি মুক্তি চাই, আর সেজন্য এখান থেকে চলে যাচ্ছি। শোনা হয়ে গেছে? শান্তি হয়েছে এবার? রুচির কথা শুনে আদিলের স্বচ্ছ হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনে হচ্ছে কেউ সেটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল।
ও, তো আমার জন্য এখানে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোর আর কোনো প্রবলেম হবে না। তোর মামি যেই প্রস্তাবটা নিয়ে এসেছে সেটা আমি মেনে নিলাম। বিয়ে করে নিচ্ছি আফসানাকে। তোর আর যেতে হবে না কোথাও। আমি আর কখনো শান্তি নষ্ট করব না তোর। অন্য কাউকে বউ বানিয়ে নিয়ে আসবো, তুই দেখ শুধু চোখের সামনে আমাকে অন্য কারো হতে দেখ। ও তোর তো আবার কিছুই হবে না। তুই তো আমাকে ভালোই বাসিস না। নো প্রবলেম, তোর শান্তিতে থাকার মতো পার্মানেন্ট ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট। বলে আদিল হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রুচি পুরো স্তব্ধ হয়ে গেল। অস্ফুট স্বরে ডাকলো, আদিল। কিন্তু সেই ডাক আদিলের কান অবধি পৌঁছালো না। আদিল ত্রস্ত পায়ে নিচে নেমে এলো। মাকে দেখে সামনে এসে দাঁড়িয়ে বলল, মা, আমি আফসানাকে বিয়ে করতে রাজি।